প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এমন কিছু গণিত এমসিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় 100% কমন পড়বে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে। চলো শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করি। তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে 1 নম্বরে বলছে 0.53 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? অর্থাৎ এখানে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। সাধারণ ভগ্নাংশ মানে কি? সাধারণ ভগ্নাংশ মানে হচ্ছে কোনো সংখ্যাকে লব এবং হর আকারে প্রকাশ করাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। যেহেতু এখানে দশমিক রয়েছে, সো আমরা জানি দশমিকের জন্য একটা 1 ব্যবহার করব, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক ততগুলো শূন্য ব্যবহার করব। দশমিকের পরে এখানে রয়েছে 5 এবং 3, তার মানে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। সো এক্ষেত্রে আমরা 2টা শূন্য ব্যবহার করব। আর উপরে তাহলে লব আকারে কী লিখবো? লব আকার এখানে 5, 3, এটা যেভাবে আছে ঠিক সেভাবে। অর্থাৎ এই যে 100/53 এটা কোথায় আছে? এই যে ঘ নাম্বার অ্যান্সার, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি। ধরো এখানে স্যার এখানে লিখলাম 2.305, ঠিক আছে? এই যে এখানে এই সংখ্যাটার মধ্যে এই সংখ্যাটাকে যদি আমরা লিখতে যাই, তুমি কি করবা? দশমিকের জন্য একটা 1 ব্যবহার করবে। আর দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা রয়েছে? যেখানে 305, কয়টা? 3টা সংখ্যা। সো এই ক্ষেত্রে কয়টা শূন্য? 3টা শূন্য ব্যবহার করবা। আর উপরের সংখ্যা কিভাবে লিখবা? উপরে ঠিক যেভাবে আছে 2, 3, আর দশমিক দেওয়ার দরকার নেই। 2, 3, 0, 5, দশমিক কিন্তু দেওয়ার দরকার নেই, কারণ দশমিকের পরিবর্তে কিন্তু অলরেডি তুমি 1 লিখে ফেলছো। সো আর দেওয়ার দরকার নেই, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো তো? আচ্ছা, একইভাবে আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখব। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলছে? এই জায়গাতে 2 নম্বর প্রশ্নে বলছে যে 2.34 এর সাধারণ ভগ্নাংশ কোনটি? সেম একইভাবে ভগ্নাংশ, তবে এখানে সাধারণ ভগ্নাংশ নির্ণয়ের ক্ষেত্রে আবারও সেম লব এবং হর আকারে আমরা প্রকাশ করব। তবে শর্ত আছে, এখানে শর্ত রয়েছে। সেই শর্তটা কি? যদি আমরা দশমিকের জন্য কি ব্যবহার করতে বলছে? 1 ব্যবহার করতে বলছে। কিন্তু যদি এখানে পৌনঃপুনিক থাকে, এই জায়গাতে পৌনঃপুনিক রয়েছে, তুমি দেখতেছো, পৌনঃপুনিক থাকলে কিন্তু পৌনঃপুনিকের জন্য 9 ব্যবহার করব। তবে কিন্তু তখন আর আমরা কি করতে পারবো না? ওই যে দশমিকের জন্য 1 ব্যবহার করতে পারবো না, যদি পৌনঃপুনিক থাকে। ঠিক আছে? যেমন এখানে পৌনঃপুনিক কয়টা আছে? একটা সংখ্যার উপর, তার মানে একটা নয়। 2টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে 2টা নয়। 5টা সংখ্যার উপর পৌনঃপুনিক থাকলে 5টা নয়। আচ্ছা, দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যদি কোনো সংখ্যা থাকে, যেমন দশমিকের পরে কিন্তু কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। 4-এর উপর পৌনঃপুনিক আছে, কিন্তু 3-এর উপর কিন্তু পৌনঃপুনিক নেই। সো ওই ক্ষেত্রে 3-এর জন্য একটা শূন্য ব্যবহার করবো। ঠিক আছে? এটা ঠিক আছে। আচ্ছা, ধরো তাহলে স্যার আমি আরেকটা সংখ্যা তোমাকে দেখাচ্ছি। ধরো স্যার এখানে 2 লিখলাম। আচ্ছা 2 না, আমি ধরো এখানে লিখলাম 4, এরপর 9, 6, 7। এই যে এখানে একটা সংখ্যা লিখলাম, এখানে স্যার 9 লিখলাম, আর এখানে 7 লিখলাম। 7-এর উপর পৌনঃপুনিক দিলাম, মানে 9 এবং 7-এর উপর পৌনঃপুনিক না, 9 থেকে 7 পর্যন্ত এখানে 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক। কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? 3টা সংখ্যার উপর। তার মানে কয়টা 9 ব্যবহার করব নিচে? 3টা 9 ব্যবহার করব নিচে। আচ্ছা, পৌনঃপুনিক বাদে এখানে কয়টা সংখ্যা বলো তো? শুধুমাত্র দশমিকের পরে একটা সংখ্যা, সেটা কি? 4। এই 4টা শুধুমাত্র পৌনঃপুনিক ব্যতীত দশমিকের পরে একমাত্র সংখ্যা। সো এক্ষেত্রে একটা শূন্য। যদি আরও সংখ্যা থাকতো আরও শূন্য দিতাম। 5টা সংখ্যা থাকতো 5টা শূন্য দিতাম। ঠিক আছে? নিচে ঠিক এভাবে লিখতে হয়। তাহলে স্যার উপরে কীভাবে লিখবো? উপরে এই যে দেখো, উপরে এখানে যে সংখ্যাটা আছে, প্রথম অঙ্কটা আমরা দেখি 2, 3, 4। এই যে 2, 3, 4, এটা হুবহু লিখবো। তাহলে এই সংখ্যাটাতে এখানে কি করব? এখানেও সেম একইভাবে 2, 4, 9, 6, 7, এটা হুবহু আমরা কি করব? লিখে ফেলবো, একদম হুবহু। এখন তাহলে আর বাকি কাজটা কি? বাকি কাজ আছে এই জায়গাতে। দেখো পৌনঃপুনিক বাদে এখানে কয়টা সংখ্যা আছে? 2 এবং 3, কিন্তু পৌনঃপুনিক বাদের সংখ্যা। এটা হচ্ছে পৌনঃপুনিক বাদের সংখ্যা। পৌনঃপুনিক বাদে এখানে এই অঙ্কটাতে কত আছে? 2 এবং 3, 2 এবং 3। এই জায়গাতে পৌনঃপুনিক বাদে কত সংখ্যা আছে? 2 এবং 4। তাহলে সেটা কি করব? বিয়োগ করব। 2 এবং 4টা কি করব স্যারে? বিয়োগ করব। 2 এবং 4টা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে পৌনঃপুনিক বাদে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা, 2 এবং 3। সো এখানে আমরা 2 এবং 3টা কি করব? বিয়োগ করব। এখন তুমি যদি এই জায়গাতে যদি কত 234 থেকে যদি 23 বিয়োগ করো, 234 থেকে যদি 23 বিয়োগ করো, তাহলে আমাদের ফলাফল কত দাঁড়াচ্ছে? 211। আর নিচে কত? 90, তাই না? নিচে হচ্ছে 90। এখন তার মানে এই যে কত, এই যে এই জায়গাতে এই যে অঙ্কটা রয়েছে, এই হোমওয়ার্ক 1, এই যে হোমওয়ার্ক 1 রয়েছে, তোমরা একটু দেখো, লক্ষ্য করো। এই হোমওয়ার্ক 1-এর অ্যান্সারটা তোমরা প্রত্যেকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও, এটার সঠিক উত্তরটা কত হবে। ঠিক আছে?
অবশ্যই প্রত্যেকে এটা জানাবা, ঠিক আছে? এই হোমওয়ার্ক 1-এর অ্যান্সার কত হবে? আচ্ছা, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখব। এই জায়গাতে দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুব পরীক্ষাতে একেবারেই কমন বললেই চলে, এগুলো একদম হুবহু পরীক্ষাতে আসবে, ঠিক আছে? দেখো এই জায়গাতে বলছে এই যে 0.13 এবং 0.3 পৌনঃপুনিক, এইখানে এটাকে আমরা সমাধান করব, ভাগ করব। তবে এটাকে আমরা ভাগ করব ঠিক কিভাবে? দেখো প্রথমে আমরা এই সংখ্যাটাকে তো ভগ্নাংশ আকারে লিখতে হবে, তাই না? এটাকে ভগ্নাংশ আকারে ঠিক আমরা লব এবং হর আকারে লিখব। তো দশমিকের জন্য 1 ব্যবহার করব, কিন্তু যদি পৌনঃপুনিক থাকে তাহলে ওই দশমিকের জন্য 1 ব্যবহার করব না। এখানে কিন্তু 3-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে কত ব্যবহার করব বলো তো? একটা 9 ব্যবহার করব। আর পৌনঃপুনিক ব্যতীত যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে শুধুমাত্র 1 আছে, তার মানে এই 1-এর জন্য একটা শূন্য ব্যবহার করব। 1-এর জন্য কি একটা শূন্য ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরের সংখ্যা কত আছে? উপরে 13 লিখে ফেললাম, কিন্তু পৌনঃপুনিক বাদে যেই সংখ্যাটা সেটা কি করতে বলছি স্যার? বিয়োগ করতে। পৌনঃপুনিক বাদে শুধুমাত্র কত আছে? 1 আছে, তার মানে একটা বিয়োগ করব। আর এই ভাগ মাঝখানে কি চিহ্ন রয়েছে? এই ভাগ চিহ্ন রয়েছে না? সো এই ভাগ চিহ্নটা আমি লিখলাম, তাই না? আচ্ছা, তাহলে এই সেম একইভাবে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ যেটি, এটাকেও ভেঙে লিখব। পৌনঃপুনিকের জন্য একটা 9 লিখব নিচে, আর পৌনঃপুনিক বাদে যদি সংখ্যা থাকে তার জন্য শূন্য, কিন্তু নেই কোনো সংখ্যা, সো এক্ষেত্রে শূন্য দেওয়ার দরকার নেই। তাহলে উপরের সংখ্যাকে উপরে 3 লিখব, আর বিয়োগ কত? ওই যে পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা আছে শুধুমাত্র শূন্য, তাহলে শূন্যটাই বিয়োগ করব, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনটা আমরা যদি একটু সমাধান করি, তুমি দেখো 13 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 12 হবে। আর নিচে কত? 90, তাই না? নিচে হচ্ছে 90। আর এখানে ভাগ থাকলে আমরা কি করি? ভাগ থাকলে গুণ দিয়ে আমরা কি করি? পরবর্তী যে ভগ্নাংশটা আছে সেটাকে কি করি? বিপরীত ভগ্নাংশে রূপান্তর করি। অর্থাৎ এই যে নিচে যে 9টা আছে সেটা কোথায় চলে যাবে? উপরে 9 চলে যাবে। আর উপরে যে 3 থেকে 0 বিয়োগ করলে 3 হবে, এই 3টা কোথায় যাবে? নিচে যাবে। তোমরা তো এটা বুঝছো, তাই না? এখন আমরা এটাকে কাটাকাটি করব। কাটাকাটির নিয়ম তো সবাই জানো। এখন কাটাকাটির প্রসেসটা কি? তুমি যদি এই 3 দ্বারা যদি 12কে ভাগ দাও, 3 4 12, আবার যদি 9 দ্বারা 10কে 90কে ভাগ দাও, 9 10 90, তাই না? 9 10 90। এখন উপরে আবার কিন্তু কত পাইছি? উপরে পাইছি 4, আর নিচে পাইছি কত? 10। এখন এই 4কেও তুমি 2 দ্বারা ভাগ করো, 10কেও 2 দ্বারা ভাগ করো। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 2 4। আবার 10কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 5। তার মানে 5 ভাগের 2 ভাগ কোথায় পাইছি? এই যে 5 ভাগের 2 ভাগ, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা নিশ্চয়ই তোমরা বুঝছো, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে? এইটা যদি তোমরা বুঝতে পারো, দেখো একইভাবে হোমওয়ার্ক 2, এখানে হোমওয়ার্ক 2 রয়েছে, সেম একইভাবে তোমরা এর অ্যান্সারটা কত হবে এখনই প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরের অঙ্কটা দেখব। দেখো এখানে কি বলছে, এটা কোন ধরনের সংখ্যা? এখানে কয় ধরনের সংখ্যা লেখা আছে? স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা এক এক করে সবগুলো বিষয় শিখব। দেখো স্বাভাবিক সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। ধরো 0 1 2 3, ঠিক আছে? 1 2 3 4 5 এভাবে সব সংখ্যা, অথবা -1 -2 -3, ঠিক আছে? -2 -3, ঠিক আছে? সবগুলো সংখ্যাকে আমরা কি বলবো? মাইনাস সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলবো, ঠিক আছে? মাইনাসের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ঋণাত্মক সংখ্যা। এখন আমি বলছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকে আমরা কি বলি? আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা বলবো। কি বলবো? স্বাভাবিক সংখ্যা। সো এক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। আচ্ছা, মৌলিক সংখ্যা কি? তোমাদেরকে যদি একটু মৌলিক সংখ্যাগুলো দেখে, 2 থেকে মৌলিক সংখ্যা শুরু হয়। 2 এটাকে কখনো ভাগ করতে পারবে না, 3কে কখনো ভাগ করা যায় না, 5কে তুমি কখনো ভাগ করতে পারবে না, 7কে ভাগ করা যায় না, 11কে ভাগ করা যায় না, 13কে ভাগ করা যায় না, 17কে ভাগ করা যায় না। তাহলে ওই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা বলবো। ওইগুলোকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা তো বুঝছো, কোনগুলোকে মৌলিক সংখ্যা বলবো আর কোনগুলোকে কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখন আসি মূলদ সংখ্যা কি? এই মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যা কি? আমি তোমাদেরকে এখানে একটা ভগ্নাংশ দেখাচ্ছি প্রথমে। এই যে ধরো স্যার এখানে 2/3 লিখলাম, ঠিক আছে? 2/3 এটা একটা ভগ্নাংশ। এরপরে ধরো এখানে 5/2 কত? এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে? এগুলো হচ্ছে ভগ্নাংশ। ধরো 7/3 এগুলোকে হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ এগুলোকে বলি আমরা ভগ্নাংশ, এগুলোকে বলবো ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝতে পারি আমরা ভগ্নাংশ। এবং দশমিক সংখ্যাও লিখতে পারি আমরা। ধরো
2 কে 3 দ্বারা ভাগ করলে প্রথম ভগ্নাংশটা আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হবে 1 কত হবে 5 না? হ্যাঁ, একটা নির্দিষ্ট সীমা আছে 1.5। অথবা আমরা যদি লিখতে পারি 5কে 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো 2.5 না? কত হবে 2.5। আমরা এখানে লিখতে পারি কত 2.5, ঠিক আছে, এই জায়গাতে লিখতে পারি 2.5। আচ্ছা, এখানে লেখাগুলো উলছে না, ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করবা 2.5। আচ্ছা, এই জায়গাতে তাহলে এখন আমি তোমাকে সংক্ষেপে তোমাকে বলছি যে মূলদ সংখ্যা কি? সকল স্বাভাবিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলবা, সকল ভগ্নাংশ সংখ্যাকেও তুমি মূলদ সংখ্যা বলবা, সকল দশমিক সংখ্যাকেও তুমি কি বলবা? মূলদ সংখ্যা বলবা। মূলদ সংখ্যা 3টা বলছি স্যারে। স্বাভাবিক সংখ্যা মানে প্লাস মাইনাস জিরো সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, দশমিক সংখ্যা মূলদ সংখ্যা। কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। ধরো 1.5 না হয়, ধরো এখানে যদি 1.5 মানে একটা নির্দিষ্ট সীমানা আছে, তাই না? ধরো স্যার এখানে 2.5 লিখলাম, ঠিক আছে, 2.5 লিখলাম, এটা ঠিক আছে। কিন্তু 2.5, 3, 4 ডট 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 আরও যেতেই থাকলাম, এই ধরনের সংখ্যা কিন্তু কি বলা হয় না, আবার মূলদ সংখ্যা বলা হয় না, সেগুলোকে আবার অমূলদ বলবো। তাহলে স্যারে কি বললাম যে দশমিক সংখ্যা হবে, তবে নির্দিষ্ট সংখ্যা, হয়তো 4টা হবে, হয়তো 5টা হবে, নির্দিষ্ট পরিমাণ সংখ্যা হবে। কিন্তু 5 এরপরে আরও আছে, এরপরে আরও আছে, এরকম দশমিক সংখ্যা কিন্তু আবার কি হয় না, মূলদ সংখ্যা হয় না। তাহলে আমরা মূলদ সংখ্যার 3টা ট্রিক শিখলাম, সেটা হলো সকল ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ 0, 1, 2, -1, 2, 3, 4 এগুলো সবগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, দশমিক সংখ্যাও কি মূলদ সংখ্যা, দশমিক সংখ্যাও কি মূলদ সংখ্যা। আর রুট ব্যতীত, আচ্ছা রুটের বিষয়টা একটু তোমাদেরকে দেখাই, এই যে লেখাগুলো একটু মুছে দিচ্ছি তাহলে তোমরা একটু বুঝতে পারবে, এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, এরপরে যদি তোমাদেরকে দেখাই এই রুট সংখ্যা, রুটের সংখ্যা কি মূলদ সংখ্যা? দেখো তো, স্যার যদি এখানে √3 লিখলাম, এই যে √3 এটা কি মূলদ সংখ্যা? না, এই √3 হচ্ছে অমূলদ সংখ্যা। √3 কি অমূলদ সংখ্যা? √7 কি মূলদ সংখ্যা? না, এই যে √7 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। স্যার 2.7, 2.779 ডট 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 আরও যেতেই থাকলো, এগুলোকে দশমিকের নির্দিষ্ট পরিমাণ হলে এটাকে কি বলছে স্যারে? মূলদ। আর যে অনির্দিষ্ট পরিমাণ সেগুলো সবসময় যেতেই থাকবে, সেগুলোকে কি বলবো? অমূলদ। সেগুলোকে কি বলবো? অমূলদ। আচ্ছা, একটা প্রশ্ন হতে পারে √7 মধ্যে তুমি একটু যে স্যার √9 এটা কি অমূলদ সংখ্যা? না, √9 কে তুমি কিন্তু ক্যালকুলেশন করলে কত হবে? 3 হবে। আর 3 আমি একটু আগে বললাম কি 3 কি সংখ্যা? ওই যে স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাকে কি বললাম স্যারে? মূলদ সংখ্যা না? হ্যাঁ, যদি রুট দিলে যদি পূর্ণ সংখ্যা হয়ে যায়, পূর্ণ সংখ্যা হয়, তবে সেটা কিন্তু মূলদ সংখ্যা। আর যদি রুট দিলে যদি মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা না হয়, তাহলে সেটাকে কি বলবো? অমূলদ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি? আমরা এখান থেকে জানলাম যে যেই সকল সংখ্যা রুট থাকবে, যে সকল সংখ্যা কি থাকবে? রুট থাকবে, সেই সকল সংখ্যা কি? অমূলদ সংখ্যা। আবার যে সকল দশমিক সংখ্যা নির্দিষ্ট না, অর্থাৎ থাকতেই থাকবে, শেষ, এটার কোনো শেষ নেই, সেই সংখ্যাগুলো দশমিক, সেই সকল দশমিক সংখ্যাকেও আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একটা অঙ্কের মাধ্যমে, ঠিক আছে? তোমরা যদি এটা বুঝতে পারো, এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে ঠিক একইভাবে তোমরা এখান থেকে এই যে হোমওয়ার্ক 3 এটা একটু সবাই একটু কমেন্টে জানাবা এটার উত্তর কত হবে, ঠিক কত হবে। একটু তোমাদেরকে একটু হেল্প করছি, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ধরো এই ভগ্নাংশটাকে একটু আমরা ভেঙে দেখাই, কি ভেঙে লিখলে কিভাবে লেখা যায়। ধরো আমি যদি এটাকে ভেঙে লিখি, যে উপরে কত আছে, উপরে কিউব স্কোয়ার রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কিউব স্কোয়ার রুটের পরিবর্তে লিখতে পারি 1/3 লিখতে পারি। এখানে এটা তোমরা জানো কি না? আর 64-র পরিবর্তে কি লেখা যায়? 64-র পরিবর্তে লেখা যায় 6 কিউব, না 6 কিউব না, 4 কিউব লেখা যায়, 4 কিউব, ঠিক আছে? এই 4 কিউব লিখতে পারি আমরা 64-র পরিবর্তে উপরে, তার মানে 4 কিউব, ঠিক আছে? আর নিচে 36-এর পরিবর্তে কি লেখা যায়? এই যে স্কোয়ার, 36-এর স্কোয়ার দিয়ে রুট দিলে কি হয়? 6 হয় না? এই যে দেখো নিচে 36-এর রুট দিলে কত হবে? 6 হবে, ঠিক আছে? তার মানে তুমি দেখো এই 3 কাটা, উপরে থাকলে কত? উপরে থাকলে 4, উপরে থাকলে কত? 4, নিচে কত থাকলো? 6। তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা। আমি কি বললাম? ভগ্নাংশ সংখ্যা কিন্তু কি সংখ্যা? মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাগুলো কি? মূলদ সংখ্যা। সকল ধনাত্মক ঋণাত্মক সবগুলোর সংখ্যা কি? মূলদ সংখ্যা। নির্দিষ্ট পরিমাণ দশমিক, 2.4, 2.5 এই পর্যন্ত নির্দিষ্ট সংখ্যাগুলোকে কি বলবো? মূলদ সংখ্যা, ঠিক আছে? যদি √9 রে ক্যালকুলেশন করলে যদি 3 পাওয়া যায়, তাহলে সবগুলো কি? মূলদ সংখ্যা।
আর যেগুলোর উপর রুট কোনোভাবেই সরানো যায় না, রুট দিলে দশমিক চলে আসবে অসংখ্য সংখ্যা, সেগুলোকে আমরা কি বলবো?